হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তাই না? ভেরি গুড। সালেক বিন হোসেন আলিফ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আমাদের এই কয়দিন ক্লাসে একটু ছন্দপতন হয়েছে, তো সেটা আমরা ইনশাল্লাহ কাভার করে ফেলবো। যাই হোক, একটু বিভিন্ন ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত ছিলাম। ভাই 2 দিন ধরে আপনার ক্লাস করা হয়নি, খুব খারাপ লাগে, তাই আপনার ক্লাস না করলে আবার হঠাৎ একটা অনুষ্ঠানের জন্য ক্লাস করতে পারছি না, খুব কষ্ট। হ্যাঁ, একটু কষ্টকর ব্যাপার আসলে। আমিও একটু খুবই ঝামেলার মধ্যে ছিলাম। রাতুল রয় আদব ভাই 23, রাতুল রয় ধন্যবাদ। যাই হোক, যারা নতুন যুক্ত হয়েছে, যাদের এখনও এই লিমিটের ক্লাসগুলো করা শেষ হয়নি, তারা আজকের ক্লাসে না থাকাটাই ভালো। তাদের সব শেষ করার পরে ক্লাসে যুক্ত হলে সবথেকে বেশি ভালো হবে। তো জানি তোমাদের একটু 2 দিন থেকে খারাপ লেগেছে। আজকে তো দেরি কেন ভাইয়া? আসলে মোবাইলে চার্জ ছিল না। আমি বাসায় ঢুকেছি 10টায়, মোবাইলে একটু চার্জ দিলাম যেন ক্লাসটা নেওয়া যায় এই পরিমাণ, এই জন্য একটু দেরি হয়ে গেছে, তাছাড়া অন্য কোনো কারণ নেই। ফারিয়া, তানহা, তাসমিয়া সুলতানা, শাহজালাল হিমেল, তো সবাই অনেকে দুঃখ প্রকাশ করছে, অনেকে চোখ দিয়ে পানি বের করছে। যাই হোক, তাহলে আমরা শুরু করে দিই। আজকের পরীক্ষাটা আসলে যে প্রশ্নটা করা হয়েছে, আমি আসলে গতকালকে রাত্রে শুয়ে গেছিলাম, 8:30টার দিকে শুয়েছিলাম, দিয়ে এমন ঘুম, 10:15টার দিকে আমি মোস্তাককে ফোন দিয়ে বললাম, মোস্তাক একটু তুমি গ্রুপে পোস্ট দাও যে স্যারের একটু শরীর ক্লান্ত বোধ করছে, এই জন্য ঘুমিয়ে গেছে, ক্লাসটা নিতে পারবে না। আর ও কি করেছে, আমি পরে দেখছি পোস্ট সকালে উঠে, যে খুব মজা পাইছি নাকি আমি ক্রিকেট খেলা দেখে। আমি ক্রিকেট খেলাই দেখিনি কালকে, ঠিক আছে? তো যাই হোক, এটা ওর ভুল হয়েছে। এই জন্য সব সময় নিজেকে কাজ নিজে করতে হয়, নিজে কাজ করলে হয়, নিজের কাজ করলে হয়। নিজে যদি তুমি নিজের কাজ করো তাহলে হয় 16 আনা, ছেলে করলে হবে 8 আনা, কর্মচারী দিয়ে করলে হয় 4 আনা, এটা মনে রাখবা। তো যাই হোক, অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। তো আমি যে প্রশ্নটা করেছি আজকে সকালে উঠে প্রশ্নটা যখন করি, তখন মনে হলো আমি আগে ক্লাসগুলো দেখে নিই। কিন্তু যেমন তোমাদের 7 নম্বর এবং 8 নম্বর ক্লাসে আমি কি করাইছিলাম সেটা দেখে নিই, তারপরে প্রশ্ন করি। তো 7 আর 8 ক্লাস দেখলাম শুধু আমাদের যে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, টেন এক্স মাইনাস টেন ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোর এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, এই আকৃতির জিনিসগুলো করাইছি। আরেকটা হচ্ছে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই ধরনের লিমিটের মান বের করা আমি শিখাইছি, ঠিক আছে? তো চিন্তা করলাম এগুলো দিয়ে আরও কিছু ছেলে মেয়েদেরকে প্রশ্ন দিই, যে দেখি সেগুলো পারে কি না। তারপরে অনেকে দেখি 100% মার্ক পেয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং যারা পারেনি তাদের জন্য অনেক খুশি হয়েছি, কারণ আমি তাদেরকে এগুলো করাবো এবং তারা শিখবে, রাইট?
এটা মনে করো না যে যারা পেরেছে তারা তোমার থেকে খুব বেশি কিছু জানে, তুমিও হয়তো বা জানো কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারোনি, একবারে পারোনি, এর পরবর্তী চেষ্টায় তুমি পারবা, এইটুকু কনফিডেন্স তোমার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আসলে আমাদের আজকের পরীক্ষার মূল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে এই আকৃতির অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f অফ x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার উপরেই বেশি প্রশ্ন ছিল, তোমরা দেখেছো এটার উপরেই বেশি প্রশ্ন ছিল যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া থাকবে, দেওয়া থাকলে এই সীমার মানটা আমাকে নির্ণয় করতে হবে, রাইট? তো আমরা সাধারণত যে জিনিসগুলো শিখেছি যে এফ অফ এক্স ইকুয়াল টু, যখন আমরা ই টু দি পাওয়ার এক্স থাকে সেটার ক্ষেত্রে এটা শিখেছি, এ টু দি পাওয়ার এক্স থাকে সেক্ষেত্রে আমি এই লিমিটটার মান বের করা শিখেছি, ln অফ এক্স এটার মান বের করা শিখেছি এটার জন্য। তারপরে তোমাদেরকে আরও শিখাইছি আমি 6টা ত্রিকোণমিতিক ফাংশন, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, রাইট? তারপরে তোমাদেরকে শিখাইছি আমি কোসেক এক্স, কোসেক এক্স, সেক এক্স, কট এক্স, রাইট? এগুলো ছিল আদর্শ মান। এবং এখানে ই টু দি পাওয়ার এক্স যখন ছিল, শুধু মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার এক্স থাকলে এটার সীমাস্ত মান বের করা শুধু তোমাদেরকে শিখাইছি। শিখিয়ে আমি যে মানে অ্যাডভান্স কাজটা করে রেখেছি যে এক্স না থাকে যদি উপরে রুট এক্স থাকে, যদি এক্স স্কোয়ার থাকে, সাইন এক্স থাকে, কজ এক্স থাকে, তাহলে এই সীমার মানটা কিভাবে বের করা যায় এইটা শেখানোর জন্যই আমি কিন্তু প্রশ্নটা সেট করেছিলাম ভাইজান। এই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাইছি না বলো তো? আমি সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স শুধু এগুলোই শেখাইনি, সাইন এম এক্স শেখাইছি, কজ এম এক্স শেখাইছি, ট্যান এম এক্স শেখাইছি, কোসেক এম এক্স শেখাইছি, সেক এম এক্স শেখাইছি, কট এম এক্স শেখাইছি, এগুলো শেখায়নি তোমাদেরকে? তো যাই হোক, এগুলো ছিল হচ্ছে আদর্শ জিনিস, যে আদর্শ জিনিস যেটার সাহায্যে মানে এই যে এই সীমার সাহায্যে আমরা এগুলোর সীমাস্ত মান নির্ণয় করতে পারি। এগুলো করাইছিলাম কিনা বলো? বলে এগুলো করাইনি আমি? এগুলো কোনো না কোনো ক্লাসে তোমাদেরকে কিন্তু করাইছি কিন্তু ভাইজান, ঠিক আছে? কি ক্লিয়ার? সাবরিনা আশরাফ কি ক্লিয়ার? হ্যাঁ। তো যাই হোক ভাইজান, তো আসলে এই জিনিসটা আসলে খুবই সুন্দর একটা জিনিস। আমরা কিন্তু এফ অফ এক্স ফাংশন নিয়েছি, এফ অফ এক্স ফাংশনের ডোমেন কিন্তু এক্স, আর এফ অফ এক্সটা হচ্ছে সেই ফাংশনের রেঞ্জ। তো আমি যদি বলি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন, অর্থাৎ এখানে চলক হিসেবে আছে এক্স এবং ওয়াই, রাইট? এক্সটা হচ্ছে স্বাধীন চলক, তোমরা জানো এক্স হচ্ছে স্বাধীন চলক, ওকে? আর ওয়াইটা হচ্ছে তোমাদের অধীন চলক, অধীন চলক। ওয়াই মানে কিন্তু এফ অফ এক্স, ওয়াই মানেই কিন্তু এফ অফ এক্স, তাহলে অধীন চলকটা হচ্ছে ওয়াই বা এফ অফ এক্স, বাট স্বাধীন চলককে এক্স, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো বাবা, এরকম যে এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওকে? এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। একটু ফিলিংস সহকারে আজকে পড়ালেখা করার আমরা চেষ্টা করব। এটা হচ্ছে ভুল বিন্দু বা মূল বিন্দু, ওকে? এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, রাইট? আমি ধরে নিলাম কোনো একটা ফাংশন এইরকম, এটা হচ্ছে ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স ফাংশন। এক্সের বিভিন্ন মানের জন্য এখানে ওয়াইয়ের বিভিন্ন মান পাওয়া যায়। মনে করো এটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, ওকে? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরে নিলাম যে এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দুটার উচ্চতাটা আমি ধরে নিলাম ওয়াই। ওয়াই মানে কিন্তু আমাদের কাছে কত? এফ অফ এক্স। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে
এক্স অক্ষ বরাবর যে মানটুকু আছে সেই মানটুকু যদি এক্স হয়, এই মানটুকু যদি এক্স হয়, তাহলে ফাংশনটার মান হবে এফ অফ এক্স অথবা ওয়াই। তাহলে দিস ইজ কল্ড ওয়াই বা এফ অফ এক্স, অর্থাৎ এক্সের এই মানের জন্য ফাংশনটির প্রাপ্ত মান। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখান থেকে একটু দূরে গিয়ে মনে করো এই জায়গাটাতে, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান যদি আমি বলি ডেল এক্স অর্থাৎ এক্সের পরিবর্তন, রাইট, এক্সের পরিবর্তন। লক্ষ্য করো ভাইজান, যখন এখানে এক্স তখন এফ অফ ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স। দেখো, আমি যদি এরকম একটা জিনিস লিখি যে এটা মূল বিন্দু, এটা যে কোনো একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু মনে করো 2x, রাইট, এটাই কিন্তু এফ অফ এক্স, আসলে দিস ইজ এফ অফ এক্স। এখন যদি বলি আমি এক্সের মান যদি 1 হয়, এখানে যদি এক্সের মান 1 হয়, তাহলে এফ অফ 1 আমরা কিন্তু এখানে লিখি এফ অফ 1, রাইট, তারপরে যত মান আসবে। আমি যদি এখান থেকে এইটুকু যদি 1 বলি, তার মানে আমি কিন্তু এখানে আর এফ অফ 1 বসাবো না, এই মূল বিন্দু থেকে এটা কত দূরে আছে সেটা বসাবো। তাহলে মূল বিন্দু থেকে এটা কত দূরে আছে, এই বিন্দুটা এটা 2 একক দূরত্বে আছে, তার মানে আমরা এই উচ্চতাটাকে বলবো দিস ইজ এফ অফ 2, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যত সেইটা হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় বসবে 2, অর্থাৎ এফ অফ 2। আমার যদি এখান থেকে এইটুকু 2 হয়, আমার এইটুকু যদি 2 হয়, তার মানে এখান থেকে এইটুকু কত, এইটুকু কিন্তু তোমার 4, তার মানে এই বিন্দুতে এই ফাংশনের যে উচ্চতাটা পাবো সেই উচ্চতার নাম হবে এফ অফ 4, এফ অফ 4। কি ক্লিয়ার বাবা? মানে কোনটা কি জিনিস বোঝায় সেটা কি বুঝতে পারলাম আমি? তাহলে তুমিই বলো, এই পয়েন্টটাতে এফ অফ এক্স হয়েছে কারণ মূল বিন্দু থেকে এটুকু ডিস্টেন্স এক্স। তাহলে মূল বিন্দু থেকে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এই পয়েন্টটার ডিস্টেন্স কত, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কিন্তু বাবা তোমরা দেখতে পাচ্ছ এক্স প্লাস ডেল এক্স। তাহলে তোমরাই বলো, আমার এখানে যখন 4 তখন এখানে লিখেছিলাম এফ অফ 4 এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে, রাইট। তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার ডিস্টেন্স যদি এক্স প্লাস ডেল এক্স হয়, তাহলে এই উচ্চতাটুকু এখান থেকে এই যে এই উচ্চতাটুকু কত হবে, এটাকে তোমরা আমাকে একটু বলতে পারবা প্লিজ? তাহলে এই উচ্চতাটুকু হবে তোমাদের, এই পুরো উচ্চতাটুকু হবে তোমাদের এফ অফ এক্স প্লাস ডেল এক্স। কি ক্লিয়ার? এফ অফ ডেল এক্স প্লাস ডেল এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইটুকু বোঝাতে পারলাম কিনা সেটুকুর আগে উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আমি যেটা বলতে চাচ্ছি, এইটুকুর উচ্চতা তো আমরা বলেছি আসলে এফ অফ এক্স বা ওয়াই। আমি এখান থেকে এর উপর একটা লম্ব টানলাম, তাহলে এইটুকু আমরা বলবো ওয়াই, এইটুকু আমরা বলবো ওয়াই। আর এইটুকুকে আমরা যদি বলি যে এটুকু ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স, এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স, তখন ওয়াই এর পরিবর্তন যেটুকু হয়েছে সেইটুকুর নাম আমি দিচ্ছি ডেল ওয়াই। তাহলে এই চিত্র থেকেই বলো তো বাবা, আমি কি বলতে পারি যে ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা আমরা বলতে পারি, রাইট। তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে ডেল এক্স এর পরিচয় কি? এক্স এর পরিবর্তন, এক্স অক্ষ বরাবর এক্স এর পরিবর্তন। ডেল ওয়াই এর পরিবর্তন কি? এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে ওয়াই এর যে পরিবর্তন হয় দ্যাট ইজ কল্ড ডেল ওয়াই। আর ওয়াই ইকুয়াল টু কত ধরেছো তুমি? ওয়াই ইকুয়াল টু কিন্তু ধরেছো তুমি এফ অফ এক্স। কি ক্লিয়ার বাবা? তাহলে আমি যদি এখন তোমাকে বলতে চাই, তাহলে এখান থেকে ডেল ওয়াই, শুধু ডেল ওয়াই কত, তাহলে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে ডেল ওয়াই ইকুয়ালটা আমি লিখতে পারবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে আমার এখানে দুইটা নোটেশন, একটা হচ্ছে ডেল এক্স, ডেল এক্সটা কি? ডেল এক্সটা হচ্ছে এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন, ওকে, এক্স এর পরিবর্তন। হোয়াট ইজ ডেল ওয়াই? ডেল ওয়াইটা কি? ডেল ওয়াই হচ্ছে এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে
ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন। কি ক্লিয়ার? বলো বাবা ঠিক আছে কিনা? ক্লিয়ার? তাহলে ডেল এক্স মানে এক্স এর পরিবর্তন আর ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, এই যে চিত্রে দেখো এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স করেছি, ওয়াই এর পরিবর্তন হয়েছে ডেল ওয়াই। তাহলে আমি যদি এখন ঐকিক নিয়মে তোমাদেরকে বলতে চাই যে এরকম ভাবে, কিছু মনে করো না বাবা, হ্যাঁ, এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন কত? ডেল ওয়াই। এটা আমরা দেখেছি, এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স তখন ওয়াই এর পরিবর্তন ডেল ওয়াই। অতএব এক্স এর পরিবর্তন যখন এক একক তখন ওয়াই এর পরিবর্তন হবে ডেল ওয়াই বাই ডেল এক্স, রাইট? তাহলে এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর যে পরিবর্তন ঘটে, দেখো এখানে একটা খুবই মজার ঘটনা ঘটে গেছে, যে আমি বলছি তোমাদেরকে, হ্যাঁ, এই পয়েন্টটা মনে করো পি পয়েন্ট আর এই পয়েন্টটা মনে করো কিউ পয়েন্ট, ওকে? তাহলে এই পি কিউ সরলরেখা যদি আমি যোগ করে দিই, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো বাবা, আমি যদি বলি এই সরলরেখাটা পি কিউ সরলরেখাটা যোগ করেছি, এই পি কিউ সরলরেখাটা এই সাদা রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা পেয়েছি ডেল ওয়াই বাই ডেল এক্স মানে এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর পরিবর্তনের হার। সো দিস ইকুয়াল টু, আমি কি লিখতে পারি বাবা এখানে যে ডেল ওয়াই এইটা, ডেল এক্স এইটুকু, অর্থাৎ এই যেখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো এই সমকোণী ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ভূমি বোঝায়। লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, এটা আমরা বুঝি ট্যান থিটা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই সাদা সরলরেখার এই হলুদ সরলরেখা পরস্পরের সমান্তরাল, তাহলে এটাকে যদি বর্ধিত করে দিই, তাহলে এইটা থিটা হলে ডেফিনেটলি এটাও থিটা। তার মানে দেখো পিকিউ সরলরেখাটা, পিকিউ সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, পিকিউ সরলরেখাটা। তাহলে এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার উপরিস্থিত দুইটা ভিন্ন বিন্দু পি এবং কিউ, রাইট? আমি যেটা পাইছি ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটা আসলে পিকিউ সরলরেখা, পিকিউ ছেদকের, পিকিউ ছেদকের ঢাল বোঝায়। আমরা ঢালের সংজ্ঞা শিখেছি, যারা এখানে এসএসসি 23 আছে তারাও বুঝবে। কোন একটা সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। তাহলে আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে পিকিউ এর ঢাল এবং এম দ্বারা ঢাল প্রকাশ করা হয়। তাহলে এম পিকিউ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এর পরিচয় হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার উপরিস্থিত দুইটা ভিন্ন বিন্দু সংযোগ রেখাংশের ঢাল, সংযোগ রেখাংশের বা সংযোগ সরলরেখার ঢাল বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আমি তোমাদেরকে বলতে চাই, আস্তে আস্তে বলতেছি, দেখো যদি আমাদের, আমি আরেকটা চিত্র আঁকি একটু, তাহলে আমি সর্বপ্রথম পরিচয় দিলাম ডেল ওয়াই বাই ডেল এক্সটা কি, ওকে? এইবারে আমি তোমাদেরকে আর একটু ভালোভাবে ব্যাখ্যা দিই। দেখো বাবা, তোমরা কিন্তু মন খারাপ করবা না, হ্যাঁ, আমি একটু পড়াতে দাও আমাকে আমার মতো করে, হ্যাঁ? এখানে পি বিন্দু ছিল, এখানে কিউ বিন্দু ছিল, রাইট? এখান থেকে এর উপর লম্ব টানেছি, এইটুকু ছিল এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর এখান থেকে এর উপর লম্ব টানেছিলাম, এইটুকু ছিল ডেল এক্স, এখান থেকে এর উপর লম্ব টানেছিলাম, এইটুকু ছিল ডেল ওয়াই, আর এইটুকু হচ্ছে ওয়াই, ওকে? আর এই পুরাটুকু আমরা দেখেছিলাম ফাংশনের সংজ্ঞানুসারে, আর এখান থেকে এইটুকু ছিল এক্স, ওকে? আর তাহলে এইটুকু হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে পিকিউ সরলরেখার ঢাল এম পিকিউ দিস ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ পিকিউ সরলরেখার ঢাল, এটা পিকিউ ছেদকের ঢাল। পিকিউ হচ্ছে এই বক্ররেখার একটা ছেদক,
সেই ছেদকের ঢাল, রাইট? এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই ডেল এক্স এর পরিমাণ আস্তে আস্তে একটু কমাও, এটা তো ডেল এক্স এখান থেকে এইটুকু, রাইট? আমি যদি ডেল এক্স এর পরিমাণ এখানে কমাই এখানে নিয়ে আসলাম, ডেল এক্স এর পরিমাণ একটু কমাইলাম, তখন কিন্তু পিকিউ সরলরেখাটা আগে ছিল এখানে, এবার পিকিউ সরলরেখাটা আসবে এখানে, ওকে? এবারে যদি ডেল এক্স এর পরিমাণ আরো কমাও, এইভাবে কমাতে 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 আমি যদি এটাকে এদিকে একটু সরিয়ে নিয়ে যাই, কোনো সমস্যা নাই, এদিকে সরিয়ে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় আমরা গেলাম যে জায়গাটাতে এও আসলো ওই দিক থেকে, এও আসলো এই বাম থেকে, এও ডানে গেল এখান থেকে, দিয়ে এমন একটা বিন্দু পাওয়া গেল যেখানে আর ছেদক অঙ্কন করা সম্ভব না, কিন্তু একটা স্পর্শক অঙ্কন করা যায়। বলো এবার এই যে ক্ষুদ্র অংশটুকু, এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র অংশটুকু কিন্তু আমরা বলতে পারি ডেল এক্স টেন্ডস টু 0, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন বলি ডেল এক্স টেন্ডস টু 0 হলে পি কিউ আর ছেদক থাকে না, সেটা হয়ে যায় একটা স্পর্শক, বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক হয়ে যায়, দেখো সেটা আর ছেদ করে না। তাহলে আমি বলতে পারি ডেল এক্স টেন্ডস টু 0 হলে, ডেল এক্স টেন্ডস টু 0 হলে আমি যখন কোনো শর্ত দেব না, তখন এটা কিন্তু পি কিউ ছেদকের ঢাল, ডেল ওয়াই বাই ডেল এক্সটা হচ্ছে পি কিউ ছেদকের ঢাল, রাইট? আবার যখন ডেল এক্স টেন্ডস টু 0 হবে তখন কিন্তু আর পি কিউ ছেদক থাকবে না, সেটা কি হয়ে যাবে? বক্ররেখার স্পর্শক হবে। তাহলে ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স কে বক্ররেখার y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বোঝায়, তাহলে দুইটা জিনিস এখানে, একটা শুধু ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটা আমরা বলবো দুইটা কোন একটা বক্ররেখার উপরিস্থিত দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল বা সংযোগ ছেদকের ঢাল। আর ডেল এক্স টেন্ডস টু 0 হলে, অর্থাৎ এক্স এর পরিবর্তন 0 হলে, তখন কি করবে? এই দুটা বিন্দু পরস্পরের উপর সমাপতিত হবে, সমাপতিত হলে সেটা আর ছেদক থাকে না, সেটা হয়ে যায় স্পর্শক। সুতরাং আমরা ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স কে বলা হয় y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বোঝায়। কি ক্লিয়ার বাবা? এটুকু বলে, এটুকু ক্লিয়ার কিনা? কি হয়েছে? কি নেটওয়ার্ক খুব প্রবলেম? নেটওয়ার্ক প্রবলেম? বাবা থাকো, শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানার আছে কিন্তু আজকে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা এই যে পুরা বাংলা ভাষাটা এখানে লিখলাম, এই পুরা বাংলা ভাষাটাকে একটু সংক্ষিপ্ত রূপ দিয়ে দিই, কারণ তোমরা জানো ম্যাথমেটিশিয়ানরা অনেক কিপটা হয়, এরা খরচ করতে কম চায়, এরা কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জনের চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জিনিসটা ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে এভাবে বলবো, তাহলে লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0, এই দেখো এইটুকুর ভিতরে এই সব কথা আছে। ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স কে ডেল ওয়াই বাই ডেল এক্স কে, তাহলে দিস আর দিস, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা একটা জিনিস আর এইটা একটা জিনিস। তাহলে এই জিনিসটা থাকা মানে এই ভাষাটা বুঝতে হবে, আর এইটা থাকা মানে বক্ররেখার উপরিস্থিত দুইটা ভিন্ন বিন্দুতে যেখানে ছেদক অঙ্কন করা যায় সেই ছেদকের ঢাল বোঝায়, রাইট? অ্যাকচুয়ালি ঢাল মানে হচ্ছে ঢালুতা, এটা কতটুকু মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মান কতটুকু বেশি বা কম, এটা নির্ধারণ করা হয় ঢাল। যেমন দেখো এটার ঢাল একবারে 0, ঢাল নাই তো,
আমরা যখন একটা পাহাড়ের দিকে উঠি, ঢাল যখন বেশি হয় তখন তোমরা কি বলে, এটা তো অনেক বেশি উঁচু রে, বেশি ঢালের, রাইট? এরকম আস্তে আস্তে খাড়া হয়ে যখন যায় তাহলে ঢাল বেশি। কেন ঢাল বেশি হয়? এক্স এর মান ঠিক থাকে, ওয়াই এর মান বাড়তে থাকে, রাইট? ওয়াই এর মান বাড়তে থাকে, তাহলে ওয়াই বাই এক্স, এক্স এর একক পরিবর্তনে ওয়াই এর যে পরিবর্তন সেটাকেই বলা হয় ঢাল, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের উপরিস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে এটাকে সংক্ষেপে বললাম স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। ওকে, আরেকটা জিনিস দেখো, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, রাইট? এক্স এর সাপেক্ষে ওয়াই এর, একের জন্য কোনো কিছু বের করা মানেই তো হার নির্ণয় করা, রাইট? আর আমরা যেটা বের করলাম লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাকে বলা হয় তাৎক্ষণিক পরিবর্তনের হার। এটাকে শুধু বলবো আমরা পরিবর্তনের হার, এটাকে বলবো আমরা পরিবর্তনের হার, আর এই জিনিসটাকে বলবো হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনের হার, তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক পরিবর্তনের হার। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, ডেল ওয়াই বাই ডেল এক্স আর লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? গণিতবিদরা পরবর্তীতে এইটাকে প্রকাশ করলেন, এই জিনিসটাকে প্রকাশ করলেন লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাকে ওনারা নামকরণ করলেন ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। অর্থাৎ তাহলে ডিডিএক্স অফ ওয়াই মানে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স না, এটাকে পড়তে হয় ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, রাইট? এবং তাহলে ডিডিএক্স অফ ওয়াই মানে তোমরা বুঝবা এই জিনিস, রাইট? আর এটা মানে কি? স্পর্শকের ঢাল। তাহলে ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করা মানেই হচ্ছে বক্ররেখার উপরিস্থিত কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করা। ডিডিএক্স অফ ওয়াই মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার, তাহলে এটার বাংলা ভাষাটা একটু লিখে ফেলি, ডিডিএক্স অফ ওয়াই, এইটা মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার, এফ অফ এক্স বক্ররেখার উপরিস্থিত, বক্ররেখার উপরিস্থিত যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের, অঙ্কিত স্পর্শকের ঢাল বোঝায়, রাইট? তাহলে ডিডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা নিয়ে আরেকটু আমরা কথা বলি যে আমরা তাহলে কি জিনিস পড়াতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে অনেকে বুঝে গেছো 21, 22 বা 23-এর জন্য আমি একটু ভিতর থেকে পড়াচ্ছি। তাহলে ডিডিএক্স অফ ওয়াই, এইটা মানে এখন থেকে আমরা বুঝবো লিমিটিং ভ্যালু এক্স এর পরিবর্তন যদি শূন্যের সন্নিকটবর্তী হয় তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এটাকে আমরা বলবো এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এই জিনিসটাকে এইভাবে পড়তে পারি আমরা, এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকেই বলা হয় ডিডিএক্স অফ ওয়াই। লিখো, নোট করো, এই জিনিসটার বাংলা অর্থ হচ্ছে দ্বিমাত্রিক তলে এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকেই বলা হয় ডিডিএক্স অফ ওয়াই বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। এটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই যে জিনিসটা এটাকেই বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন বা অন্তরক সহগ বা অন্তরীকরণ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু
লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0। এবারে বিজ্ঞানীরা চিন্তা করলেন, ম্যাথমেটিক্সরা চিন্তা করলেন যেটাকে আরেকটু সুন্দরভাবে লিখি। y প্লাস ডেল ওয়াই লিখলেন, মাইনাস এখানে আবার y লিখলেন, বললেন যে এখানে তো y ছিল, তাহলে y প্লাস ডেল ওয়াই মাইনাস y লিখবো ডিভাইডেড বাই ডেল এক্স। কারণ কি আমরা প্রথমে দেখেছি y ইকুয়াল টু এফ অফ এক্স, গ্রাফে দেখো একটু খেয়াল করে y ইকুয়াল টু এফ অফ এক্স, এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাইছিলাম, এখানে দুইটা গ্রাফ অঙ্কন করেছিলাম, দেখো y ইকুয়াল টু এফ অফ এক্স আর y প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তার মানে আমরা যে জিনিসটা এখানে করতে চাচ্ছি যে y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে y প্লাস ডেল ওয়াই আমরা লিখে রাখিছি, দেখো এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এই জিনিসটা লিখে রাখিছি আগেই। তাহলে এই জন্য আমরা এখানে y প্লাস ডেল ওয়াই লিখলাম আর y লিখলাম, কারণ এগুলোকে আমরা ফাংশনের মাধ্যমে প্রকাশ করব। এবার আমাদের কি ছিল, y ইকুয়াল টু এফ অফ এক্স ছিল, তাহলে y মানে এফ অফ এক্স, তার মানে কি ddx অফ এফ অফ এক্স, ddx অফ এফ অফ এক্স ইকুয়াল টু ddx অফ y মানে এফ অফ এক্স ইকুয়াল টু এটা, তার মানে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 y প্লাস ডেল ওয়াই, y প্লাস ডেল ওয়াই মানে কত, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই মানে এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো গণিতবিদ্যা একটু কিপটাই হয় আসলে, হ্যাঁ। অতএব ddx অফ এফ অফ এক্স দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু, এই যে ডেল এক্স, গণিতবিদরা কিপটা হয়, খরচ করতে চায় না। তোমাদেরকে আগে বলেছি ডেল এক্স এর পরিচয় কি, এক্স এর পরিবর্তন। তখন গণিতবিদরা বললেন তাহলে ডেল এক্স এর জায়গায় আমরা এইচ বসাই, এইচ মানেই হচ্ছে এক্স এর পরিবর্তন, এইচ মানেই হচ্ছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। তার মানে যেখানে যেখানে ডেল এক্স আছে সেখানে সেখানে তারা এইচ বসাতে চায়। তাহলে এখানে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওয়াও, দিস ইজ দ্য লিমিট। আমরা এতদিন থেকে এই লিমিটটা করে আসতেছি, বাট হোয়াট ইজ দিস, এটা কি মিন করে এইটা আমরা কিন্তু বুঝতে পারছিলাম না। যে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, হোয়াট ইজ দিস, দিস ইজ ddx অফ এফ অফ এক্স। এর বাংলা কি, এর বাংলা কয়েকটা আছে, একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন, অথবা আমরা বলবো এফ অফ এক্স ফাংশনের উপরিস্থিত কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বোঝায়। আমাদের এখন প্রশ্ন, এগুলো শিখে আমরা কি করব? এগুলো বহুত কাজ আছে ভাইজান। আমরা কেন স্পর্শক এর ঢাল শিখবো? আমরা জানি এই বিভিন্ন ধরনের গ্রাফের বিভিন্ন ধরনের কাহিনী ঘটে। যেমন এখানে যদি স্পর্শক হয়, এই স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় তখন ঢাল শূন্য হয়। এই পয়েন্টে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় তখন ঢাল শূন্য হয়। এই পয়েন্টে স্পর্শক কোন একটা কোণ তৈরি করে তখন ঢাল এই কোণটা ট্যানজেন্ট অফ এই কোণ হয় তখন ঢাল, রাইট? এগুলো দিয়ে অনেক কিছু করা যায় ভাইজান। এগুলো তো আমরা আস্তে আস্তে আসবো যে কেন আমরা এই ডিফারেন্সিয়েশন শিখতেছি এবং বিভিন্ন ধরনের ফাংশনের ফাইনালিস্ট দিন শেষে আমরা কিসের জন্য ডিফারেন্সিয়েশন শিখি, কেন শিখে আমরা ওই পর্যন্ত যাওয়ার আগে আসলে আমরা কিছু প্রকৃতির কিছু আকৃতির ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করা যায় সেটা আগে শিখতে হয়, নইলে আমরা আসলে এই মানগুলো বের করতে পারবো না, রাইট? এই জন্য বিভিন্ন প্রকারের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ফাংশনের তোমাকে এই হচ্ছে পরিবর্তনের হার বের করা শিখতে হবে এক্স এর অতীব ক্ষুদ্র পরিবর্তনের জন্য, রাইট? এখন যদি আমি তোমাদেরকে বলি ভাইজান যে এই জিনিসটা, তাহলে আমরা বলি যে তাৎক্ষণিক পরিবর্তন, এটাও বলতে পারি এক্স এর সাপেক্ষে ওয়াই এর তাৎক্ষণিক পরিবর্তন, রাইট? আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই যে এই অ্যাক্সিস বরাবর টাইম, এই অ্যাক্সিস বরাবর টাইম আছে আর এই অ্যাক্সিস বরাবর মনে করো সরণ আছে, সরণ এস দিলাম আর কি এই বরাবর, রাইট?
তাহলে এদিকে টি অ্যাক্সিস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এটা লিখি লিমিটিং ভ্যালু ডেল টি টেন্ডস টু 0, ডেল টি টেন্ডস টু 0, তাহলে ডেল এস বাই ডেল টি, হোয়াট ইজ দিস? এটার বাংলা বুঝবো আমরা, সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে, সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। তাহলে এই জিনিসটার বাংলা হচ্ছে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে, শূন্যের সন্নিকটবর্তী হলে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, সরণ পরিবর্তনের হার, সরণ পরিবর্তনের হার। ওকে, এই যে জিনিসটা, তাহলে এই জিনিসটা বাংলা আছে সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ, এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ, এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ, কোন একটা মুহূর্তের বেগ, তাৎক্ষণিক বেগ। তোমরা সরল রেখা বরাবর বেগ বের করতে পারো, বক্ররেখা বরাবর বেগ, তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে গেলে ভাইজান এই জিনিসটা বের করতে হয়। আর এটাকেই সংক্ষেপে লেখা হয়, আমরা যখন এটাকে লিখতেছি এরকম লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে যেমন আমরা লিখতেছি ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, অনুরূপ ভাবে এটাকে লেখা যায় ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস। এই ডিডিটি অফ এস কে বলা হয় তাৎক্ষণিক বেগ বা কোন এক মুহূর্তের বেগ ভি, এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। কি ক্লিয়ার ভাইজান? কি অবস্থা? দিস ইজ কল্ড, হ্যাঁ তাৎক্ষণিক বেগ। অর্পণ ঠিক লিখেছো, খুবই সুন্দর লিখেছো। এখন 220 জন ছিল, 175 জন কোথায় গেল? আমি তাৎক্ষণিক বেগে ক্লাসে জয়েন করে ফেললাম ভাই। কয় পেজ ফাঁকা রাখবো বলো সবাই? তোমার কোনো পেজ ফাঁকা রাখা লাগবে না। তোমার পেজের ফাঁকার পরিমাণ যদি শূন্যের সন্নিকটবর্তী হয়, ঠিক আছে, এবং তোমার লেখার পরিমাণ যদি ডেল ওয়াই হয়, তাহলে লিমিটিং ভ্যালু ডেল টি বা ডেল এক্স, মানে ফাঁকা রাখার জায়গা ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স পরিমাণ তুমি জায়গা ফাঁকা রাখো, তাহলেই হবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে দিস ইজ কল্ড তাৎক্ষণিক বেগ। তাহলে দিস ইজ কল্ড এফ অফ এক্স এর তাৎক্ষণিক পরিবর্তন, কোন এক মুহূর্তের পরিবর্তন। ভাইজান মনে করো, আমি এইরকম এক উদাহরণ অনেকবারই দিয়েছি আগে। আমি যে রুমে পড়ালেখা করি সেই রুমের জানালার পাশে আমার সামনে বাগান, সেই বাগানে একটা পেয়ারা গাছ লাগাইলাম আজকে 5 তারিখ, আগস্টের 5 তারিখে, রাইট? প্রত্যেক দিন ওই গাছটাকে আমি দেখতে থাকি। সুতরাং প্রকৃতির নিয়মে তোমার চোখে ফাঁকি দিয়ে, ঝাঁকি দিয়ে ঠিকই কিন্তু এই গাছটা বড় হতে থাকে, কিন্তু তোমার চোখে পড়ে না যে গাছের পরিবর্তন কত। প্রত্যেক দিন মনে হয়, সব সময় যদি তুমি গাছটাকে দেখো, প্রত্যেক দিন ঘুম জেগে ঘুম না পেরে গাছটাকে যদি তুমি সব সময় দেখতে থাকো, তোমার কাছে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে না। প্রত্যেকটা বাবা মায়ের কাছে সন্তান এরকম, যেহেতু প্রত্যেকটা বাবা মায়ের সামনেই সন্তান আস্তে আস্তে বড় হয়, তখন বাবা মারাও বুঝতে পারে না, ঠিকই প্রকৃতির নিয়মে ফাঁকি দিয়ে, ঝাঁকি দিয়ে তুমি কিন্তু লম্বা হতে থাকো, রাইট? দেখো, আমি যদি এমনটা করতাম যে আমি আমার বাগানে একটা পেয়ারা গাছ লাগিয়ে 2021 সালে 5ই আগস্ট একটা পেয়ারা গাছ লাগিয়ে বাইরে গেলাম পড়ালেখা করতে, 10 বছর পরে এসে দেখি সেই পেয়ারা গাছে কত পেয়ারা ধরে আছে, রাইট? তুমি চিন্তা করতে পারো যে তোমার চোখে এবার ফাঁকি দেয়নি, সে ঠিকই ঝাঁকি দিয়ে এই কয়েক বছরের ব্যবধানে গাছটা অনেক বড় হয়ে গেছে। তার মানে কি, সময়ের পার্থক্য যখন বেশি হয় তখন তার পার্থক্যটা চোখে পড়ে। বাট যদি সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হয়, সেই মুহূর্তে ওই গাছের পরিবর্তনের, ওই গাছের দৈর্ঘ্যের পরিবর্তন কত ছিল সেই মুহূর্তের পরিবর্তনের হার বের করা যায় এগুলো দিয়ে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই জিনিসটা আসলে পরিবর্তনের হার বোঝায়, তাৎক্ষণিক পরিবর্তনের
হার বোঝায়। সুতরাং এটাকে বলা হয় এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। সুতরাং এই লিমিটের মান এই জন্য আমি বারবার বের করাইছিলাম তোমাদের ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, সেক এক্স ইত্যাদিগুলো করাইছিলাম, রাইট? আজকে পরীক্ষায় আমি যেগুলো দিয়েছিলাম ভাইজান খেয়াল করো, দেখো আমার যখন, তাহলে এই জিনিসটাকে আমরা আরেকটু লিখি, ডিডিএক্স অফ এফ অফ এক্স, এটাই কিন্তু মূল সূত্র। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয় হচ্ছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, রাইট? তাহলে এইটাকে কি বলা হচ্ছে? এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে এটার নামকরণ এটাও বলতে পারি আমরা এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, রাইট? এবং এই যে এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা যে লিমিটটা ব্যবহার করে এই ডিফারেন্সিয়েশনটা বের করি, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন নির্ণয়ের মূল সূত্র বা মূল নিয়মের সূত্র। তাহলে এই জিনিসটা পুরাটাকে বলা হয় এফ অফ এক্স ফাংশনের, ঠিক আছে, এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়ের বা অন্তরীকরণ নির্ণয়ের বা অন্তরক সহগ নির্ণয়ের ডিফারেন্সিয়েশন, সবই বলে দিচ্ছি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন নির্ণয়ের মূল সূত্র, নির্ণয়ের মূল নিয়মের সূত্র, মূল নিয়মের সূত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে তোমাদেরকে মূল নিয়মের সূত্র সব শিখিয়েছি। তোমরা ত্রিকোণমিতির 7 এবং 8 নম্বর ক্লাস, 8 এবং 9, 5, 6, 7, 6, 7, 8, 9, 8, 9 নম্বর লেকচার করলে এই সব কটা তোমরা মূল নিয়ম অন্তরক সহগ পারবা, রাইট? আমি তোমাদেরকে তাহলে আজকে নতুন করে বাড়ির কাজ দিচ্ছি, এই জিনিসগুলো বাসায় করবা, হোমওয়ার্ক লিখে ফেলো। মূল নিয়মে এক্স এর সাপেক্ষে, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে, এগুলো হোমওয়ার্ক। মূল নিয়মে এক্স এর সাপেক্ষে e to the power x, a to the power x, ln x, sin x, cos x, tan x, cot x, cosec x, cosec x, sec x, ওকে? এদের অন্তরক সহগ নির্ণয় করো। অবশ্যই করবা কিন্তু আজকে আবার অন্তরক সহগ নির্ণয় করো। শুভ, তুমিও করবা কিন্তু, নির্ণয় করো, অবশ্যই করবা। এটা 1 নম্বর, ওকে? 2 নম্বর, এখানে যে কটা ফাংশন আমি লিখেছি, প্রত্যেকটা ফাংশনের জায়গায় এক্স এর স্থলে mx বসিয়ে আবার সেগুলো করবা mx, অর্থাৎ e টু দি পাওয়ার mx এর অন্তরক সহগ, a টু দি পাওয়ার mx এর অন্তরক সহগ, লনেরটা দরকার নাই, লনেরটা দরকার হয় না, sin mx এর অন্তরক সহগ, cos mx এর অন্তরক সহগ, তারপরে tan mx এর অন্তরক সহগ, রাইট? এগুলো প্রত্যেকটার অন্তরক সহগ তোমরা বের করবা। কথা দাও, বের করতে পারবা কিনা বলো, কি পারবা কিনা বলো? সালেক বিন হোসাইন আলী, প্রথম 3টা বাদে সবই করা আছে, তাহলে কি আমি প্রথম 3টা একটু আলোচনা করব নাকি? হ্যাঁ, প্রথম 3টা কি একটু আলোচনা করব? তোমরা বলো ভাইজান, প্রথম 3টা কি আলোচনা করব? আমি প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে লিমিটে করাইছি, কারণ মূল নিয়মে অন্তরক সহগ মানে তোমাদেরকে বুঝতে হবে এই লিমিটটার মান বের করা। আপনার জীবনে এত এক্স দেখে ভাবি না, আবার
একটি পেয়ারা গাছ লাগিয়ে বসে, মানে কি ক্লিয়ার? ওকে, তাহলে প্রথমগুলো আমি করাচ্ছি দেখো, এবং প্রথমগুলো করানোর পরেই আমি তোমাদেরকে মজাটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের সাথে আমার কথা, আমি তোমাদেরকে লিমিটের এটা প্রমাণ করিয়েছি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, এটা আমার লাগবে। এই জিনিসটা আমার সাহায্যকারী ভার্ব হিসেবে লাগবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এগুলো আমি তোমাদের করাইছি। এ টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা ইকুয়াল টু লন a, এগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে লাগবে মূল নিয়মের অঙ্ক করতে গেলে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln of 1 plus x by x this equal to 1, এগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে আমার লাগবে। আর এটা লাগবে কি জানো? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x by x equal to 1, এটাও আমার সাহায্যকারী ভার্ব হিসেবে লাগবে। আর কিছু লাগবে না, মোটামুটি এগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে লাগবে। মনে রাখবা এই চারটা জিনিস আদর্শ। এর সাথে আরেকটা দিয়ে দিই, তাহলে তোমাদের মন খারাপ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঁচটা জিনিসের উপর নির্ভর করবা তোমরা, দেখবা সব কটা অঙ্ক হয়ে গেছে। মনে রাখবা এই পাঁচটা সূত্র। শুভ, তুমিও দেখে নাও, জীবনে তো অঙ্ক শেখো নাই, নটর ডেমে পড়েছো, আমাকে উজ্জ্বলকে তার পাওনি সেই সময়, কি শিখেছো জানি না। এই পাঁচটা হচ্ছে আদর্শ লিমিটের সূত্র, আদর্শ পুরুষ বা আদর্শ সূত্র, আদর্শ সূত্র। ওকে, অর্থাৎ ই টু দি পাওয়ার x থাকাটা আদর্শ, x না থাকলেও এর গুণিতক থাকাটাও আদর্শ, x না থাকে যদি mx থাকে সেটাও আদর্শ, এ ছাড়া যদি কোনো কিছু থাকে সেটা অনাদর্শ। এটা মাথায় আগে নিয়ে নাও। এখানে x থাকা, এখানে 1 থাকা, এখানে x থাকে, এটা আদর্শ। এখানে এর পর x থাকা, মাইনাস 1 থাকে, x থাকা, এটা আদর্শ। ln 1 প্লাস x থাকা, এটা আদর্শ। সাইনের পরে x থাকা আদর্শ, নিচে x থাকবে, এটা আদর্শ, রাইট? এখানে যদি x না থেকে 2x থাকে সেটাও হতে পারে, x এর গুণিতক হতে পারে। এ ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে মনে করবা এগুলো অনাদর্শ। এই জিনিসগুলোকে আদর্শ ফরম্যাটে, আদর্শ আকারে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবারে কিন্তু আমরা আসল খেলা শুরু করব ভাইজান, রাইট? একটা একটা করে শুরু করতেছি। শুভ, তুমি একটু শেখো, কাজে লাগবে। অঙ্ক পারলে বায়োলজি ভালো পড়া যায়। প্রথম প্রশ্ন, আমরা মূল নিয়মে x এর সাপেক্ষে, মূল নিয়মে x এর সাপেক্ষে প্রশ্নটা লিখতেছি একবার। হ্যাঁ, মূল নিয়মে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে ই টু দি পাওয়ার x এর অন্তরক সহগ, অন্তরক সহগ নির্ণয় করো। এইটা তোমার পরীক্ষায় আসবে। এখন তোমাকে জানতে হবে, বাঁচতে হলে মূল নিয়মে অন্তরক সহগ বের করতে গেলে এই সূত্রটা ব্যবহার করতে হবে, রাইট? কি? f of x, f of x এর ডিফারেন্সিয়েশন। তাহলে f of x তোমার কি দেওয়া আছে? e টু দি পাওয়ার x, সুতরাং তোমাকে f of x ধরতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে সলভ শুরু করতেছি আস্তে আস্তে ভাইজান। দেখো, এইভাবে লিখবা। শুভ, খাতায় তোলো। ধরি f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, ধরি f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটা আমার ফাংশন, এই ফাংশনটারই ডিফারেন্সিয়েশন লাগবে। এটার মূল সূত্রে আমার কি কি সহযোগিতা নিতে হয়? মূল সূত্রে f of x আছে, f of x প্লাস h আছে, সুতরাং আমি f of x টা আগে বের করে নিব। f of x প্লাস h দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার, বলো x এর জায়গায় x প্লাস h বসাইছি, তাহলে এখানে x এর জায়গায় x প্লাস h বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে লিখবা মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সূত্রানুসারে পাই। এইভাবে লিখতে হয় পরীক্ষায়। মূল নিয়মের, আসল খেলা কিন্তু শুরু হয়নি এখনো। মূল নিয়মের সূত্রানুসারে পাই, কি পাই? আমরা জানি ddx অফ পৃথিবীর যে কোনো ফাংশন, পৃথিবীর যে কোনো ফাংশন, f of x মানে যে কোনো ফাংশন, দিস ইকুয়াল টু আমরা শিখেছি লিমিটিং ভ্যালু x এর ক্ষুদ্র পরিবর্তন টেন্ডস টু 0, f of x প্লাস ক্ষুদ্র পরিবর্তন h মাইনাস f of x ডিভাইডেড বাই h। দিস ইজ কল্ড মূল নিয়মের সূত্র বা মূল সূত্র, প্রিন্সিপাল ফর্মুলা।
টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্সিয়েশন অফ এফ অফ এক্স, রাইট? তাহলে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়ের এটা মূল সূত্র। এখন তুমি দেখবা তোমার কাছে এফ অফ এক্স কি, ই টু দি পাওয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব ddx of e to the power x, okay, this equal to limiting value h tends to 0। এবার f of x plus h এর মান প্রয়োজন, f of x plus h এর মান প্রয়োজন। f of x plus h এর মান কত? e to the power x plus h minus e to the power x divided by h। অর্থাৎ তুমি বলতেছো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে গেলে এই লিমিটটা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা আগে লিমিট শিখেছি ডিফারেন্সিয়েশন শেখার আগে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার h লেখা যায় ভাইরা আমার, মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটা সূচকের সূত্র ক্লাস 9-10 শিখেছো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ওখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নেই। লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x কমন নেই। e টু দি পাওয়ার x কমন নিলে কত হয়? e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h, ওকে? তোমাদের কাছে আমার প্রশ্ন, জাতীয় প্রশ্ন, এখানে কি টেন্ডস টু 0 আছে? h টেন্ডস টু 0 আছে। সুতরাং h এর উপরে তোমার ফাংশনটা নির্ভরশীল, x এর উপরে এখানে না। তাহলে আমার ই টু দি পাওয়ার এক্সটা এখানে বাইরে চলে আসবে, কারণ এর উপরে কোনো প্রভাব এটা ফেলবে না। তাহলে থাকলো তোমাদের লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইড বাই h। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ সেই আদর্শ পুরুষ। এই আদর্শ পুরুষের মান কত? 1 ই টু দি পাওয়ার x ইন্টু 1, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার x। তাহলে অতএব আমরা বলতে পারি ddx অফ e to the power x equal to e to the power x। মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x। অর্থাৎ পৃথিবীতে একটাই ফাংশন আছে যে ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটাই হয়, তাছাড়া পৃথিবীতে আর কোনো ফাংশন হতে পারে না যেটা ডিফারেন্সিয়েশন ওটাই হয়। দেখবো আস্তে আস্তে আমরা। এটা কি ক্লিয়ার? এটুকু বলো, এটুকু ক্লিয়ার কিনা? ভাইয়া বলল সলভ ক্লাস হবে, এগুলো যে কি হচ্ছে? সুমাইয়া ইসলাম, ওয়েট করতে হবে, ঠিক আছে? আমি তোমার পায়ের তলায় মাটি না তৈরি করে আমি কি সলভ করাবো তোমাকে বলো? এই যে জিনিসটা আদর্শ, অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়ম অন্তরক সহগ তুমি পারো, রাইট? যখনই আমি এটাকে একটু চেঞ্জ করে দিই তখনই তো তুমি আর পারো না। যেমন আজকে দিয়েছি এক্স এর সাপেক্ষে, আমি আজকে কি দিয়েছিলাম? এক্স এর সাপেক্ষে আসলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে দিয়েছিলাম, সেটা তো আর পারো নেই, রাইট? দেখো এখন আসল খেলা শুরু, আসল প্রবলেম। এবার আসল ক্লাস শুরু হবে, এবারে আসল ক্লাস, আসল ক্লাস, অ্যাকচুয়াল ক্লাস আর একটু পরে শুরু হবে। দেখো আমি এবার তোমাকে প্রশ্ন করলাম, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এর অন্তরক সহগ নির্ণয় করো, এর অন্তরক সহগ নির্ণয় করো। যখন এটা বলি আমি, 99% স্টুডেন্টস অফ বাংলাদেশ এই অঙ্ক পারে না। কেন পারে না? কারণ তারা পুঁথিগত কয়েকটা প্রবলেম সলভ করে এসছে, যখন একটু উলটপালট করে দেওয়া হয় তখন আর পারে না। বাট তুমি উজ্জ্বল ভাইয়ের স্টুডেন্ট, তুমি ভুলে গেলে চলবে না, তোমাকে বাঁচতে হলে জানতে হবে অঙ্ক কি, রাইট? তোমাকে চিন্তা করতে হবে আমি ই টু দি পাওয়ার এক্স আকৃতির ফাংশনের মূল নিয়মের অন্তরক সহগ জানি, কিন্তু এখানে আছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, হতাশ আমি, রাইট? সুতরাং তোমাকে যেটাই থাক না কেন লিনিয়ার ফাংশন আকারে এর পাওয়ার লিনিয়ার ফাংশন থাকতে হবে, এটা সর্বপ্রথম কথা আমার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা সলভ করতে গেলে সর্বপ্রথম ধরে নেব আগে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার প্রদত্ত ফাংশন। অতএব এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইছি, সুতরাং এখানে হবে এক্স প্লাস এইচ হোল স্কয়ার। এটা হবে, রাইট?
এখানে x এর স্থলে x প্লাস h বসাইছো, এখানে x এর স্থলে x প্লাস h বসাইছো। কিন্তু এবারে তার তোমার ক্ষমতা নাই এটাকে ভাঙে লিখবা যে e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার h স্কয়ার, এটা তো আর লিখতে পারছো না। এখানে জাতি নির্বাক, এখানে জাতি বাকরুদ্ধ হয়ে যায়, রাইট? তো আমি যেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমার এর পাওয়ার যেটাই থাক না কেন, যদি সেটা নন লিনিয়ার ফাংশন হয়, যদি সেটা নন লিনিয়ার ফাংশন হয়, সাইনের পরের ফাংশনটা যদি নন লিনিয়ার হয়, কজের পরের ফাংশনগুলো যদি নন লিনিয়ার হয়, অর্থাৎ আমার আদর্শ সূত্র প্রমাণের সময় আমরা লিনিয়ার ফাংশন ধরে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করি ভাইজান, নন লিনিয়ার ফাংশন নিয়ে কিন্তু করি না, রাইট? যদি নন লিনিয়ার ফাংশন হয়, সেই নন লিনিয়ার ফাংশনকে তুমি একটা নতুন ফাংশন ধরে নাও যেটাকে লিনিয়ার আকারে বলা যায়। ধরে নিলাম x স্কয়ার ইকুয়াল টু z, ধরে নিলাম এটা আমি x স্কয়ার ইকুয়াল টু z, এবং x প্লাস h হোল স্কয়ার এইটাকে ধরে নিলাম z প্লাস k, অর্থাৎ z এর ক্ষুদ্র পরিবর্তন। এখানে কে কে বোঝানো হয়েছে? z এর ক্ষুদ্র পরিবর্তন বোঝানো হয়েছে, জাস্ট বোঝানো হয়েছে, এইটুকু আগে মাথায় নাও, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x স্কয়ার ইকুয়াল টু ধরেছি z, x প্লাস h হোল স্কয়ার ইকুয়াল টু ধরেছি z প্লাস k, রাইট? এখন আমার প্রশ্ন, তাহলে এখান থেকে আমাকে বলতে হবে যে এই দুটো থেকে যদি বিয়োগ করি তাহলে k ইকুয়াল টু কত? k এর মানটা একটু বলো। k বের করলে হবে x প্লাস h হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে k এর পরিচয় এটা, k মানে z এর ক্ষুদ্র পরিবর্তন। আমরা যেমন ওখানে x নেওয়ার পরে x প্লাস h নিয়েছিলাম, h হচ্ছে x এর পরিবর্তন, এখানে আমি z এর সাথে k যুক্ত করে বুঝাইছি kটা হচ্ছে z এর ক্ষুদ্র পরিবর্তন। কি ক্লিয়ার এইটুকু? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমাদের মূল নিয়মের সংজ্ঞানুসারে আমাকে আসলে লিনিয়ার ফাংশনে প্রকাশ না করা পর্যন্ত হবে না। তাহলে অতএব ddx অফ f অফ x, আগে মূল নিয়মের সংজ্ঞানুসারে আমরা সূত্রটা আগে লিখে ফেলি। মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই দিস ইকুয়াল টু, আস্তে আস্তে চিন্তা করবা, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এখানে আরো একটা কথা বলার আছে, সেটা বলতেছি, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই জায়গাটা থেকে তুমি বলতে পারো অ্যাকচুয়ালি এই দুটা জায়গা থেকে যেখানে তুমি এই h আর k এর মান চিন্তা করেছো, যে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে k টেন্ডস টু 0 হবে। তুমি দেখো h এর মান যদি তুমি এখানে 0 বসাও তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে কি k এর মান 0, তাহলে h টেন্ডস টু 0 হলে k এর মানও কিন্তু টেন্ডস টু 0। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এবার f অফ x প্লাস h এর মানে আসো, f অফ x প্লাস h মানে e টু দি পাওয়ার x প্লাস h হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার ডিভাইডেড বাই h। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তুমি তো এই ধরনের ফাংশনের সীমাস্ত মান বের করা শিখো নাই, তুমি শিখেছো এর পাওয়ারে যদি লিনিয়ার ফাংশন থাকে। তো আমি কিন্তু এগুলোকে লিনিয়ার ফাংশনের আকারে লিখেছি। দেখো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এটাকে লিনিয়ার ফাংশন আকারে লেখো। এটা মানে লিনিয়ার ফাংশন আকারে মানে কি e টু দি পাওয়ার z প্লাস k মাইনাস e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই, এইবারে তোমার মনে পড়বে এই অঙ্কের কথা, যখন আমি এই অঙ্কটা করেছিলাম ভাইজান e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই, যদি h থাকতো তাহলে অঙ্কটা কত সুন্দর হতো। এখন সেটা এখানে আছে এরকম, e টু দি পাওয়ার h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z প্লাস k মাইনাস e টু দি পাওয়ার z, তাহলে এখানে একটা k লাগবে। খেয়াল করো ভাইজান, এখানে একটা k লাগবে, কিন্তু তোমার নিচে কিন্তু k ছিল না, এখানে হবে k ডিভাইডেড বাই h। এই k আর এই k কাটে, এই k আর এই k কাটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বলবো ভাই আপনি তো এখানে e টু দি পাওয়ার z প্লাস k নিলেন মাইনাস e টু দি পাওয়ার z নিলেন ডিভাইডেড বাই k নিলেন, তাহলে এখানে h টেন্ডস টু না লিখে k টেন্ডস টু 0 লেখেন। আমি লিখতেও পারি নাও লিখতে পারি, কারণ আমি সাইডে নোট দিয়ে রাখেছি যে h টেন্ডস টু 0 হলে k টেন্ডস টু 0। বলো এইটুকু ক্লিয়ার কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু এই লিমিটটা এর সাথেও নিব, এই লিমিটটা এর সাথেও নিব, তাহলে লিমিটিং ভ্যালু
এইচ টেন্ডস টু 0, এটা কে টেন্ডস টু 0 লিখতেছি কারণ এখানে কে এর ফাংশন, এখানে ই টু দি পাওয়ার জেড কমন নেব, কমন নিলে থাকবে ই টু দি পাওয়ার কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে। এখানে কে টেন্ডস টু 0 কেন নিলাম, আমি ডান পাশে তোমাদেরকে দেখিয়ে রাখেছি যে এইচ টেন্ডস টু 0 হলে কে টেন্ডস টু 0 ইনটু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এখানে কিসের মান লাগবে, কে এর মান লাগবে। কে এর মান আমি বের করে রাখেছি ভাইজান, কে এর মান x প্লাস এইচ হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে সরি কে এর মান এখানে x প্লাস এইচ হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই এইচ। এই যে এইচ কে এর মান ওখানে নেওয়া ছিল, কে মানে কি x প্লাস এইচ হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা নেওয়া ছিল না। সো দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই টু দি পাওয়ার জেডটা এখানে নিয়ে নাও, ই টু দি পাওয়ার জেড বাইরে নিয়ে নাও, ইনটু লিমিটিং ভ্যালু কে টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে ইনটু, এখন এটার লিমিট মান বের করা শিখতে হবে তোমাকে, এগুলো আমি শিখাইছি। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এটা আমি সূত্র ফেলি a স্কয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই এইচ। কেন এটা করতেছি, কারণ এখানে কাল্পিত উৎপাদক আছে। হর যদি শূন্য হয় আমরা চেষ্টা করি হরের সেই শূন্য হওয়ার জন্য যা দায়ী যে উৎপাদকটা, সেই উৎপাদকটাকে কাটার জন্য উপরে একটা এইচ নিয়ে আসতে হয়। যেমন দেখো এখানে এক্স স্কয়ার কাটা দেওয়ার পরে একটা এইচ আসবে। সো দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো এটার মান কত, এটার মান আসলে 1, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু 1, আর লিখবো না এটা, এখানে থাকছে তোমাদের লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 ইনটু এখান থেকে এক্স স্কয়ার কাটে একটা এইচ কমন নিয়ে এটা থাকে মাঠে, কি থাকে 2x প্লাস এইচ, একটা এইচ কমন নিয়ে কাটা দিয়েছি। এবারে যদি তুমি এখানে এইচ এর মান বসাও 0, এবার তুমি হিরো ই টু দি পাওয়ার জেড ইনটু এইচ এর মান যদি এখানে 0 বসাই হবে 2x। এ পাগলারা, হোয়াট ইজ জেড, জেড তো ধরা ছিল জেড মানে এক্স স্কয়ার, তাহলে দিস ইকুয়াল টু 2x ইনটু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। ওয়াও, এক্সিলেন্ট জিনিস। তাহলে অতএব আমরা কি পাইলাম আসলে, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তাহলে অতএব ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। অ্যাকচুয়ালি আমি আজকে যে অঙ্কগুলো দিয়েছিলাম, বিশেষ করে 21-22 স্টুডেন্টরা 2 সেকেন্ডে অঙ্কটা পারার কথা ছিল তোমাদের। আমি অঙ্কটা দিয়েছিলাম এই সাইজে, এইভাবে দিয়েছিলাম, ভাষাটা দিয়েছিলাম এরকম ভাবে যে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হলে, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হলে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ এর মান কত, এটা মানে এই জিনিসটার ডিফারেন্সিয়েশন। আর ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন তোমরা 2 বছর থেকে পড়ে আসতেছ না, 23 সাল এটা শিখবে আজকে সর্বপ্রথম, কারণ ওরা ডিফারেন্সিয়েশন এখনো শিখে নাই, কাফফারা জিনিস কি সেটা শিখে নাই, এই জন্য তো ওরা এইভাবে শিখবে। ওই জন্যই আমি এইভাবে সলভ দিয়েছি, রাইট, এমনিতে এইভাবে সলভ দেইনি। এবং তোমরা 21-22 মনে রাখো, যদি আমি প্রশ্ন করতাম এবার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা 21 অথবা 22-এ, আমি এই প্রশ্ন দিতাম মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের অন্তরক সহগ নির্ণয় করো, 99% স্টুডেন্ট পারতো না। কি ক্লিয়ার, কি ক্লিয়ার, বলো ভাইজান, বলো কোথাও কি কোনো সমস্যা আছে, বলো। কি হয়েছে, বলো ক্লিয়ার কিনা, কি ক্লিয়ার, একদম সব কিছু ক্লিয়ার। তাহলে আমার দেখো এখানে ফিলিংসটা কি, তুমি শুধু মনে রাখবা যে ই টু দি পাওয়ার এক্স যখন অর্থাৎ লিনিয়ার ফাংশন থাকে সেটার মূল নিয়মে অন্তরক সহগ তোমরা পারো। এখন আমি তোমাদেরকে দিয়েছিলাম ই টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরক সহগ মূল নিয়মে, দিই নাই আমি, বলো।
ই টু দি পাওয়ার রুট এক্স এর মূল নিমন্ত্রক সহগ দিয়েছিলাম। এটাও খুব সুন্দর প্রশ্ন, এটাও সবাই দিলে পারবে না, আমাকে খালি প্রশ্ন করতে দিলেই হয়। আমি 22-23 সালের প্রশ্ন কিন্তু এগুলোই করব, রাইট। এবং খুবই পরিচিত একটা অঙ্ক দিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এক্স, এটার অন্তরক সহগ নির্ণয় করো মূল নিয়মে। আমি যদি বলি, আমাকে যদি প্রশ্ন করতে দেয়, আমি সত্যি সত্যি প্রশ্নও করব না। আমাকে যদি প্রশ্ন করতে দেয়, আমি প্রশ্ন করব এটা মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। 100% বলে রাখলাম। আর এবছর যদি আমাকে বুয়েটে একবারও প্রশ্ন করতে দেয়, আমি ডিফারেন্সিয়েশন থেকে কোনো অঙ্ক দিব না, না দিয়ে দিব যে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। আমি বলে রাখলাম, তোমাকে স্ট্যাম্পের উপরে লিখে দেবো ভাইজান, উজ্জ্বলের ছাত্র ছাড়া বাংলাদেশের খুব কম স্টুডেন্ট আছে এইটার মূল নিয়ম অন্তরক সহগ পারে, বলে রাখলাম। 100% বলে রাখতেছি, যাও, পারবে না কেউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা মূল নিয়মে এটা করব। এখন আর এভাবে করবো না, হ্যাঁ। মূল নিয়মে বুঝে গেছো তোমরা যে আমি আজকে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো আসলে মূল নিয়মে অন্তরক সহগ দিয়েছিলাম। আমি এবার এই অঙ্ক দিব, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট এক্স হলে, রাইট। আমি তাহলে দেব এরকম যে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এর মান কত হবে, রাইট। তার মানে এই জিনিসটা মানেই এফ অফ এক্স যদি দেওয়া থাকে, এই জিনিসটা মানেই বোঝায় এক্স এর সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন। যারা 21-22 স্টুডেন্ট, এটা তো এমনিতেই পারত রে ভাই। ই টু দি পাওয়ার রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ই টু দি পাওয়ার রুট এক্স, আর রুট এক্স এর কাপফারা 1/2 রুট এক্স। 23 সালেরা বুঝবে না, ওই জন্য তো আমি এটাকে মূল নিয়মে করানোর চেষ্টা করছি, রাইট। এবার তাহলে লেখো, ধরি, দেখো এটাও একইভাবে করব। ধরি ই টু দি পাওয়ার রুট এক্স, আমার থাকার কথা ছিল কিন্তু এক্স, এটা ইকুয়াল টু এফ অফ এক্স, সরি এটা এফ অফ এক্স ধরতে হতো আগে, এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ এটা ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার রুট অফ এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ। তাহলে আগের মতোই এই যে নন লিনিয়ার ফাংশনটাকে আমরা জেড ধরে নেব, ধরে রুট এক্স ইকুয়াল টু জেড, অতএব রুট অফ এক্স প্লাস এইচকে ধরবো আমরা জেড প্লাস কে। তাহলে এখানে কে এর মানটা বের করে নেব, কে ইকুয়াল টু কত, রুট ওভার কে এর পরিচয়টা দিয়ে নেবা এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, দিস ইজ কে। এবং আমরা বলে নিব এইচ টেন্স টু 0 হলে কে টেন্স টু 0 এটা ব্যবহার করতে পারবো স্যার। জাস্ট এই জিনিসটুকু, বারবার এই জিনিসটুকু তোমাকে বলতে হবে। অর্থাৎ এখানে যে দুটো ফাংশন পাচ্ছ তুমি বারবার নন লিনিয়ার ফাংশন, একটাকে ধরবা জেড আর একটাকে ধরবা জেড প্লাস কে, সেখান থেকে কে এর মানটা বের করে নিবা, কারণ সেগুলো লিনিয়ার ফাংশনে রূপান্তর হয়ে যায়, সেটা ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব মূল লিমিট সংজ্ঞা অনুসারে পাই, অতএব এই লিমিটটা এখন বের করব। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা করব এখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী শ্রোতা ভাই বোনেরা, দিস ইকুয়াল টু, এটা জুয়েল ভাইয়ের ভাষা, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, ভেরি গুড, কোনো কথা নাই এখন। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এবার রুট ওভার এক্স প্লাস এইচ কে লিখবো রুট ওভার ই টু দি পাওয়ার জেড প্লাস কে, আমার লিনিয়ার ফাংশনে লিখতেছি ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই, এখানে লাগবে কে ইনটু কে ডিভাইডেড বাই এইচ। ওয়াও, কে ডিভাইডেড বাই এইচ একইভাবে, এক সেম, সব ক্ষেত্রে তাই। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এখানে এইচ টেন্ডস টু 0 না লেখান কে টেন্ডস টু 0 লিখবো, কে টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড কমন নিব, কমন নিলে ই টু দি পাওয়ার কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে ইনটু, এখানে আবার লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 লিখবো, কারণ এখানে এইচ এর ফাংশন দাঁড়াবে। কে মানে কি, কে মানে তোমরা দেখেছো আমি লিখেছি এক রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে দেখো কে এর মান বের করা আছে আমাদের উপরে, এই দেখো কে এর মান রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা,
কে টেন্ডস টু যখন 0 হয়, আবেগে 0 লিখতে ভুলে গেছি, কে টেন্ডস টু যখন 0 হয় তখন এটার মান কত হয় বলতে পারবা? এটার মান হয় 1, সো দিস ইকুয়াল টু থাকবে e⁻z ইনটু। এইবারে আসো, যারা 23 ব্যাচের স্টুডেন্ট তাদেরকে একটু বলি, যদি কখনো কোনো লিমিটের মান বসালে লবে 0 আসে, হরেও 0 আসে, হর যদি শুধু 0 হয়, আর যদি লব এবং হরের রুট ফাংশন থাকে, তাহলে সেটার অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। অথবা আমি তোমাদেরকে আরো একটা জিনিস শিখাইছি, সেটা হচ্ছে এরকম যে রুট এ মাইনাস রুট বি, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়, দেখো এটা ইকুয়াল টু হয় এ মাইনাস বি ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি, একই জিনিস কিন্তু। অর্থাৎ এইটা যদি এর পাশে পার করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ মাইনাস বি হয়। অর্থাৎ এই জিনিসটাকে আমরা রুট মুক্ত করতে চাইলে এটা, আচ্ছা সরি এখানে তো আছে, এখানে তো লিখবো রে ভাই, সরি। আমরা কি করি, এর অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করি। ওটা আমি মনে রাখাই না, আমি মনে রাখাই এটা রুট এ মাইনাস রুট বি আছে, রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এ এটা বি, অর্থাৎ এক্স প্লাস এইচটা হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি, এই যে দেখো ইনটু এখানে আছে কিন্তু এইচ, আমি কিন্তু এখানে লিমিটটা লিখতে ভুলে গেছি, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুট এ মাইনাস রুট বি কে লেখা যায় এ মাইনাস বি ডিভাইড বাই রুট এ প্লাস রুট বি। কেন লিখলাম এটা? এ এক্স আর এক্স কাটতে এখানে শুধু থাকবে এইচ, এইচ আর এইচ এখান থেকে হারিয়ে দেব, এইচ থেকে হারানো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো এক্স আর এক্স কাটা, এইচ আর এইচ কাটে, কি থাকে মাঠে? থাকবে তোমার e⁻z ইনটু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। এ জেড মানে কি গো? জেড মানে রুট এক্স, মনে আছে তোমাদের? জেড মানে রুট এক্স উপরে ধরা আছে। এবারে এইচ এর মান বসালে এটার অসংজ্ঞায়িত হয় না। এখানে দেখো এই কাল্পিত উৎপাদক ছিল এইচ, এই কাল্পিত উৎপাদককে কাটার জন্য আমি উপরে একটা এইচ নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে এইচ এর মান এখানে বসালে 1 বাই রুট এক্স প্লাস 1 বাই 1 রুট এক্স। রুট এক্স কয়টা রুট এক্স হলো? 2টা, সুতরাং e⁻√x ডিভাইডেড বাই 2 রুট এক্স। আমি কেন আজকে 25 মিনিট সময় দিয়েছিলাম বলো? 7টা অঙ্কের জন্য মাত্র, এই কারণে দিয়েছিলাম, রাইট? বলবা যে ভাই এগুলো অঙ্ক দিবেন আর আমরা পারবো? 23 ব্যাচের স্টুডেন্টরা তো আজকে হতাশ হয়ে গেছে, নিশ্চিত হতাশ হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ আর হতাশ হবে না, ইনশাল্লাহ এগুলো পারবে। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? কি হয়েছে? ওকে, কাইটটা খুশি খুশি হয়ে গেল, হয়েছে? ফিজিক্স সবাই কোথায় পড়ো? অনলাইনে ভালো কোনো স্যার সাজেস্ট করো প্লিজ। ফিজিক্স তো ফিলিংসের বিষয় রে ভাই, ম্যাথ ভালো করে পড়ো, তাহলে ফিজিক্স এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? ফিজিক্স ভাই আপনি কোশ্চেন করলে খাতায় লিখে আসবো উজ্জ্বল ভাইয়ের স্টুডেন্ট। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু উজ্জ্বল ভাই সেম টু সেম প্রশ্ন দেবেন না। আমি আসলে সেম টু সেম প্রশ্ন, তাসমিয়া সুলতানা x⁻x, এটাতেও কি পাওয়ার x কে অন্য কিছু ধরে নিতে হবে? না, এমসিকিউ দিলে তো এসব সহজেই। ইফফাত জামিলা সিনেকদার ঠিকই বলেছ, আমি জাস্ট বলতেছি এমসিকিউ দিয়েছিলাম মানে এগুলো খুবই সহজ ছিল, শুধু তোমাকে বুঝে নিতে হতো যে আসলে এটা ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, আর তোমরা তো ডিফারেন্সিয়েশন পারোই। 23 ব্যাচের জন্য আমি ডিটেইলড সলভ দিয়েছি, এবং তোমাদের জন্য যদি মূল নিয়মে আসে পরীক্ষায় তোমরা যেন পারো, ওই জন্য আমি ডিটেইল সলভ দিয়েছি। কি ক্লিয়ার? ওকে, ফিজিক্স রওশনারা আইডি থেকে সম্ভবত সাদিয়া, এখন কি বুঝতে পারছো বাবা অঙ্কগুলো কিভাবে করতে হবে? হ্যাঁ, পারিয়াজান ভাইজান একদিন মাছ গোস্ত নিজের হাতে কেটে আমাদের জন্য রান্না করে খাওয়ান।
ফর্মুলা তো মনে থাকা লাগবে। তোমার মূল কথা হচ্ছে এই অঙ্কগুলোর যে তোমাদের যে বেসিক সূত্রগুলো সেগুলো কি দিয়ে তোমরা পারতা সেই জায়গাতে নিয়ে যেতে হবে। যেমন দেখো সাইন ইনভার্স এক্স দিয়েছি, খুবই সুন্দর। আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজ দেব প্রত্যেকটার ইনভার্সগুলো করতে, সাইন ইনভার্সের একটা করিয়ে দিই। আরে ফিজিক্স নিয়ে এত চিন্তা ভাবনা করো কেন? ফিজিক্সের মতো কোনো সোজা সাবজেক্ট আছে পাগলারা? হ্যাঁ, আজকে যেমন যে আমাদের রাতুল আমার ছাত্র ছিল, খুব ভালো ছেলে, ও মাস্টার গ্রুপে ক্লাস নিচ্ছিল, আমি গোটা ক্লাসই করেছি, ও খুব সুন্দর পড়াইলো। তো আমার তো মনে হয় ফিজিক্স মানে ফিলিংস নিব, বাহ্যিক জিনিসপত্র দেখবো আর ফিজিক্সকে ফিলিংসের মধ্যে নিয়ে নেব। কি? আরে রোদ, আরে হোয়াট ইজ রোদ? রোদ মানে বাধা সৃষ্টি করা। রোদের সাথে কারেন্টের সম্পর্ক কি? আরে ভাই কারেন্টের, আমি যদি এইভাবে চিন্তা করি যে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে তারের মধ্যে রোদ আছে মানে মনে করো রিক্সা ভ্যান গাড়ি এগুলো আছে। তো ঠিক আছে, রাজশাহী 0 পয়েন্ট থেকে আমি মনে করো লক্ষ্মী ইয়াতে যাবো, হচ্ছে কলেজেট স্কুল পর্যন্ত যাবো ধরে না, বা রাজশাহী কলেজ পর্যন্ত যাব। আরে ভেরি গুড, আমার এই রাস্তার দৈর্ঘ্য তো একটা আছে। আমি যদি এইভাবে চিন্তা করি, একটা মানুষকে যদি আমি বলি যে তুমি কারেন্ট, তুমি এই 0 পয়েন্ট থেকে তুমি যাবা হচ্ছে কলেজের স্কুল পর্যন্ত, রাইট? ভাইজান বলো, স্বাভাবিকভাবে রাস্তায় গাড়ি ঘোড়া রিক্সা ভ্যান এগুলো চলাচল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি এই কারেন্টের মান কীরকমভাবে পরিবর্তিত হতে পারে, দেখো 0 পয়েন্ট থেকে যদি কলেজের স্কুলে যাওয়া হয়, রিক্সা গাড়ি যদি থাকে, সে দৌড়াতে থাকলো, দেখা গেল যে পরিমাণ ধাক্কা খাবে, সে যদি লক্ষ্মীপুর মোড়ে যেতে চায় ধাক্কার পরিমাণ বেশি হবে, বাধা বেশি হবে। তার মানে আমরা বলতে পারি এই কারেন্টের মান কিন্তু রোদের এই দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যত বেশি হবে রোদ কারেন্টের না, রোধের পরিমাণ ও রোধ মানে বাধা সৃষ্টি করা। তাহলে বাধার মান দৈর্ঘ্য যত বেশি হবে, ঘনত্ব অপরিবর্তিত রেখে, ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে, টেম্পারেচার অপরিবর্তিত রেখে যদি আমি এই 0 পয়েন্ট থেকে কলেজের স্কুলে যাই, তাহলে যে পরিমাণ বাধা পাবো, কারেন্ট যে পরিমাণ বাধাগ্রস্ত হবে, কারেন্ট মানে যে লোকটা দৌড়াবে, 0 পয়েন্ট থেকে যদি লক্ষ্মীপুরে যেতে বলি তাহলে তার বাধার পরিমাণ বাড়বে। তাহলে আমি বলতে পারি রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এই ক্ষেত্রে কাকে স্থির থাকতে হবে? দৈর্ঘ্য ক্ষেত্রফল স্থির থাকতে হবে, ঘনত্ব স্থির থাকতে হবে। ঘনত্ব মানে কি? দেখো ঘনত্বের সাথে কেন সম্পর্কিত এখানে। মনে করো হরতালের দিনে তুমি দৌড়াইলা, তাহলে তোমার রোধ কম হবে। হরতালের দিনে রাস্তা ফাঁকা, তুমি কারোর সাথে ধাক্কা খাবা না। তাহলে অহরতালের দিনে, যেদিন হরতাল নাই সেদিন গাড়ি ঘোড়া প্রচুর জ্যাম থাকে, জ্যাম থাকলে তোমার বাধা বেশি হবে। তার মানে ঘনত্ব বেশি হলে, যদি মাধ্যমের ঘনত্ব বেশি হয় তোমার বাধার পরিমাণ বেশি হবে, রাইট? যদি হরতালের দিন হয় তাহলে ঘনত্ব কম থাকে, বাধার পরিমাণ কম হবে। আমি এই জন্য বলছি। তাহলে ঘনত্ব যদি স্থির থাকে, ক্ষেত্রফল যদি স্থির থাকে, টেম্পারেচারের কথা বলি, যদি মনে করো শীতের দিনে হয়, মনে করো প্রচুর লোকজন মনে করো গাদাগাদি করে বসতে পারে, আর যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, রোদ প্রচন্ড রোদ, একবারে 46-47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই রাস্তায় দেখবা ঘনত্বটা আর থাকবে না, এরকম মানুষের গা গলে যাবে, তখন ছুটাছুটি করে রাস্তা ফাঁকা হয়ে যাবে, তখন যে দৌড়। তার মানে কি? তোমার বাধার পরিমাণ কম হবে। ঘনত্ব যত কম হবে বাধার পরিমাণ তত কম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক আছে। ক্ষেত্রফল দেখো, একটা চিকন রাস্তাতে তুমি দৌড়াচ্ছ, তুমি মনে করো কোনো কিছু চুরি করতে গেছো চিকন রাস্তায়, রাইট? তারপরে তোমার ধরার জন্য তোমার পেছনে মনে করো তাড়া দিয়েছে, এই দেয়ালে একবার ধাক্কা, এই দেয়ালে একবার ধাক্কা, এই দেয়ালে একবার ধাক্কা, এই দেয়ালে একবার ধাক্কা, এভাবে ধাক্কা খাইতে খাইতে তুমি চলতে থাকবা, রাইট? তার মানে কি? ক্ষেত্রফল যদি কম হয় ধাক্কার পরিমাণ বাড়বে, তার রোদের পরিমাণ বাড়বে। তার মানে কি? ক্ষেত্রফল যত বাড়বে ধাক্কার পরিমাণ তখন কমবে। তাহলে এগুলো মুখস্থ রাখার কি দরকার আমার, তাই কি না? তাহলে রোধের পরিমাণ কার উপর নির্ভরশীল, এটা নিজের ফিলিংস থেকে নিয়ে আসলেই তো হয়, ঠিক কিনা বলো? সুতরাং এগুলো নিয়ে কেন এত চিন্তা ভাবনা? আজকে যেমন রাতুল খুব সুন্দর